শুরু করছি রিতমায়ের প্রেমগাথা। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পাঠে FKCS। পর্ব সংখ্যা 33। রাতের আকাশে অসংখ্য তারার মেলা। মস্ত বড় আকাশে থালার মতো চাঁদও উঠেছে। সেই চাঁদের আলোয় উজ্জ্বল ধরনী। রাত 10টা 17। জুই গ্রিলের মাথা ঠেকে সেই আকাশের চাঁদটার দিকে তাকিয়ে মনের উথাল পাতাল অসংখ্য কথা তীরের মতো বিঁধছে বুকে। আজ গত 1 সপ্তাহ ধরে সে আয়নের ফ্ল্যাটে থাকছে, পরিবার থেকে দূরে। এর মাঝে জুই বেশ কয়েকবার মুক্তার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল ওই বাড়ির খোঁজ নিতে। মুক্তাও বেশ জুইয়ের উপর রেগে আছে। এমন পরিস্থিতিতে জুই কেন আয়নের সঙ্গে পালিয়ে গেল তা নিয়ে। জুইয়ের বাবা নাকি ভীষণ কষ্ট পেয়েছেন জুইয়ের কাজে। আচ্ছা, জুই কি আসলে আয়নের সঙ্গে পালিয়ে এসেছিল? মন বেদনায় টুকরে কেঁদে উঠল জুই। আয়ন ঘরে প্রবেশ করতে করতে জুইয়ের ফুঁপানোর শব্দে দ্রুত ঘরে আলো জ্বালালো। অন্ধকার কাটিয়ে শূন্য ঘরে কাউকে দেখতে না পেয়ে হাতে ব্যাগটা সোফায় রাখতে রাখতে হাঁটলো বারান্দার দিকে। জুইকে গ্রিল ধরে কাঁদতে দেখে আয়ন জুইয়ের বাহু টেনে নিজের কাছে টানতে টানতে উত্তেজিত গলায় বলল, আপনি কাঁদছেন কেন জুই? কি হয়েছে? আয়নের বুকে ঠাঁই পেয়ে জুইয়ের কান্না বাড়ল। দু হাতে আয়নের পিঠ জড়িয়ে বুকে মুখ লুকাতে লুকাতে ডুকরে কেঁদে উঠে বলল, আমাকে কেউ ভালোবাসে না ডাক্তার সাহেব, সবাই ঘৃণা করে। আব্বু আমাকে ওই বাড়িতে যেতে নিষেধ করেছেন, বলেছেন আমি নাকি তাদের জন্য মরে গেছি। সত্যি আমি মরে গেছি ডাক্তার সাহেব? জুইয়ের কান্নার কারণটা বুঝতে পেরে আয়ন গুমুট নিঃশ্বাস ফেলল। আজ নতুন নয়। জুই যবে থেকে এই বাসায় এসেছেন তখন থেকে জুই নিজের পরিবারের থেকে দূরত্বটা হুট করে মেনে নিতে পারছে না। তাছাড়া আয়নও ভাবেনি জুইকে ওইভাবে নিজের সঙ্গে নিয়ে আসতে হবে। সে জুইকে নিজের কাছে আনতে চেয়েছিল, তবে সেটা সসম্মানে। আয়ন জুইয়ের মাথায় ঠুট ছুঁয়ে আশ্বস্ত করে বলল, আমার উপর বিশ্বাস রাখুন জুই, আমি সব কিছু ঠিক করে দেব। আমার পরিবার এই মাসে লন্ডন থেকে বাংলাদেশে ফিরবে, তখন আমার বাবা মাকে আপনাদের বাসায় পাঠাবো। আপনার বাবাকে বুঝিয়ে তারপর সসম্মানে আনুষ্ঠানিকভাবে আবার আমার ঘরে তুলব। আপনি কষ্ট পাবেন না জুই, আমাকে একটু সময় দিন, সব কিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখুন। আমি কোনো আনুষ্ঠানিকতা বিয়ে চাই না ডাক্তার সাহেব, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আমি কোনো কিছুর পরিবর্তন চাই না। আমি জানি আমার বাবা কেমন, উনি এক জেদি পুরুষ। যতক্ষণ না তিনি নিজ থেকে সব কিছু বুঝবেন ততক্ষণ পর্যন্ত তিনি কারোর কথা শুনবেন না। আমি চাই না আমার জন্য আপনি বা আপনার পরিবার ছোট হোক। যেটা হচ্ছে সেটা হতে দিন, আমি সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করব দ্রুত। কয়েক মুহূর্তে দুইজন একইভাবে কাটল। হঠাৎ জুইয়ের হুঁশ ফিরতে সে আয়নকে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চাইলে আয়ন বাধা দিয়ে বলল, জুই, আজকে আমি আপনার সাথে থাকি। জুই আয়নের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, না প্লিজ জুই, না করবেন না, আমি রাতে চোখে দেখতে পাই না। আয়নের কথায় বুঝতে না পেরে জুই অবুঝ গলায় শুধিয়ে আয়নকে বলল, মানে? হ্যাঁ জুই, আমি দূরের জিনিসটা একদম দেখতে পাই না, সেজন্য ডক্টর বলেছে আমাকে বউয়ের আশেপাশে থাকতে। আপনি ডাক্তার হয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, আমি তো হার্ট সার্জন। চোখের ডাক্তারের কাছে না গেলে চোখের সমস্যা ভালো হবে কিভাবে বলুন? আয়নের মন গড়া কথায় জুই বুঝতে পারে। জুই দুহাত বুকে বাঁধতে বাঁধতে বলল, তা ডক্টর আর কি বলেছেন আপনাকে? বলেছে আমার নাকি ভিটামিনের অভাব। তো কি করতে হবে? আপনার আশেপাশে থাকতে বলেছে, আপনাকে বেশি বেশি সময় দিতে, রাতে আপনার সঙ্গে একই বিছানায় ঘুমাতেও বলেছে। আয়নের কথায় জুইয়ের হাসি পেল। নিজের হাসি চেপে রাখতে না পেরে জুই চলে যেতে নিয়ে বলল, যত সব ধান্দাবাজি আপনার, সরেন। জুই আয়নকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আয়ন শক্ত হাতে জুইয়ের বাহু টেনে জড়িয়ে ধরতে ধরতে বলল, আপনি দূরে গেলে তো চলবে না জুই, এমনি আমার চোখের সমস্যা, দূরের জিনিসটা দেখি না। আপনাকে হারিয়ে ফেললে তো আমার ভিটামিনের অভাব বাড়বে জুই। এর থেকে বরং আপনি আমাকে জড়িয়ে ধরে একটা শক্ত করে চুমু খান, যেন আমার সকল অপুষ্টিতায় চলে যায়। জুই লজ্জায় সিটিয়ে গেল আয়নের বুকে। খানিকটা মুচড়ি করে আয়নের থেকে নিজেকে ছাড়াতে চেয়ে বলল, আমাকে ছাড়ুন প্লিজ। অসম্ভব।
আমি মায়ের কাছে যেতে চাই, প্লিজ আমাকে নিয়ে চলুন। আয়ন এক হাতে জুইকে জড়িয়ে অপর হাতে জুইয়ের গালে স্পর্শ করে শব্দ করে চুমু খেতে খেতে মোহাচ্ছন্ন গলায় বলল, মায়া ঢাকায় নেই, হৃদের সঙ্গে চট্টগ্রামে আছে। আপনাকে কাল নিয়ে যাব চট্টগ্রাম। তারপরও আজ আমাকে বাধা দেবেন না জুই, প্লিজ। রাত 11:27। মা অন্ধকার রুমে অল্প আলোয় পায়চারি করছে ঘর জুড়ে। হাতে রীতের ফোন। এটা সকালে নিয়েছিল, তখন থেকে এটা মায়ের কাছে আছে। এই ফোনে মায়া দুটো কাজ করেছে। এক, রাফার সাথে যোগাযোগ করেছে। দ্বিতীয়ত নিজের বাড়িতে কল দিয়েছিল মায়ের নাম্বারে, কিন্তু রেহানা বেগমের নাম্বারটা বরাবরই বন্ধ বলেছে। মায়া খানিকটা চিন্তিত নিজের পরিবার নিয়ে। বহুদিন ধরে মায়া নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন। এমন না যে মায়া ওর পরিবারের সবাইকে মিস করবে, মায়া শুধু ওর মায়ের সাথে যোগাযোগ করতে চায়। মায়াকে যখন ওর বাড়ি থেকে সুফিয়া খান নিয়ে আসে তখন ওই বাড়ির পরিস্থিতি ভালো ছিল না। অনুকূল পরিস্থিতিতে মায়ের মা কেমন আছে সেটাই জানতে চায়। নিজের মায়ের সঙ্গে কথা বলতে না পেরে মায়ের ভীষণ হতাশ হলো। তবে আজ বেশ কয়েকবার সুফিয়া খানের সঙ্গে মায়ের কথা হয়েছে। মায়া এখন একমাত্র লক্ষ্য কিভাবে সুফিয়া খানকে এই বাড়িতে নিয়ে আসা যায়। মায়া জানে কাজটা সহজ হবে না, তারপরও মায়া এই অসাধ্য কাজটা সাধন করতে চায়। মায়ের রুম জুড়ে পায়চারি করার মধ্যে হৃদ ঘরে ঢুকলো। অল্প আলোয় মায়াকে কালো ছায়ার মতো দেখতে হৃদ ঘরের আলো জ্বালালো। মায়াকে সাদামাটা একটা সুতির 3 পিস পরে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ দেওয়াল ঘড়িতে সময়টা দেখে নিয়ে কপাল কুঁচকে মায়ের দিকে তাকিয়ে বলল, ঘুমাওনি? এত রাত অবধি জেগে আছো কেন? হৃদের ক্লান্তি মাখা মুখটার দিকে তাকিয়ে মায়া মিনমিন করে বলল, আমার ঘুম আসছে না। হৃদ হাতের কোটটা ছুঁড়ে সোফার উপর ফেলতে ফেলতে মায়ের দিকে হাত বাড়িয়ে ডেকে বলল, কাছে এসো। মায়া জড়তায় পায়ে এগিয়ে গেল হৃদের দিকে। হৃদ মায়ের নাক টেনে কপালে টুকা দিতে দিতে খানিকটা ঝুঁকে গেল মায়ের উপর। ঠান্ডা গলে বলল, শার্ট চেঞ্জ করো। হৃদের কথায় মায়া অনেক অবাক নেত্রে তাকালো হৃদের দিকে। বলল, আমি? হৃদের সে অপরিচিত মোহাচ্ছন্ন স্বর। মায়ের সর্বাঙ্গ কেঁপে উঠল অদ্ভুত অনুভূতিতে। মায়া হাঁসফাঁস করে জড়তায় হাত বাড়িয়ে হৃদের শার্টের বোতাম খুলে গা থেকে শার্ট ছাড়িয়ে নিতে মায়ের চোখ বলল হৃদের শক্তপোক্ত শরীরটায়। হাতা কাটা গেঞ্জির ফাঁক দিয়ে বেরিয়ে আসছে হৃদের আটশেটে মাংসপেশির শক্ত দেহটা। মায়া হতবাক হতবুদ্ধি চোখে হৃদের শরীরের দিকে দৃষ্টি বুলাতে বুলাতে হাত বাড়ালো হৃদের বাহুতে। হৃদের শক্ত বাহু ছুঁয়ে মায়া হতবাক গলায় বলল, আল্লাহ, আপনি তো অনেক মোটা হয়ে গেছেন নেতা সাহেব, আপনার শরীর এত শক্ত কেন? মায়ের কথায় হৃদ পুনরায় মায়ের মাথায় টুকা দিয়ে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, পাওয়ারফুল মেডিসিনে শরীরে ফুলে গেছে একটু। মায়া এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল হৃদের অ্যাক্সিডেন্টের কথা। মায়া অবুঝ গলায় প্রশ্ন করে বলল, ওষুধ? কিসের ওষুধ খান আপনি? এত অল্পতে অ্যাক্সিডেন্টের কথা ভুলে গেলে হবে ম্যাডাম? কথাটা বলে হৃদ মায়াকে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে যেতে চাইলে তৎক্ষণাৎ মায়া হৃদের হাত টেনে ধরল। হাতে টান পড়ায় হৃদ কপাল কুঁচকে ঘাড় বেঁকে পিছনে তাকাতে দেখলো অশ্রুসিক্ত চোখে মায়াকে কাঁদতে। হৃদ হুট করে বুঝলো না মায়ের কাঁদার কারণটা। মায়ের হৃদের হাত টেনে তৎক্ষণাৎ দু হাতে হৃদকে জড়িয়ে বুকে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠল দীর্ঘদিনের চাপা কষ্টে। অনেকটা দিন হৃদের সুস্থতার জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করে কেঁদে কাটিয়েছিল মায়া। অথচ মানুষটা সুস্থ হয়ে সামনে আসার পর দুজনের দূরত্ব কমছে না। মায়া এলোমেলো দু হাতে হৃদের গাল আঁকড়ে হৃদের মাথা টেনে নিচু করলো মুখোমুখিতে। এলোমেলো ঠোঁট হৃদের মুখে ছুঁয়ে দিতে হৃদ খানিকটা শক খেলো। মায়া হাইটে ছোট হওয়ায় দুপায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হৃদকে চুমু খেতে গিয়ে হৃদের দিকে এগিয়ে গেল। হৃদ মায়ের শরীরের ভারসাম্য বজায় রেখে পিছু হাঁটলো পরপর। কয়েক সেকেন্ডের ব্যবধানে হৃদের পা বিছানায় ঠেকতে হৃদ ধপ করে বিছানায় বসে পড়ল। মায়ের হৃদের মুখের উপর ঝুঁকে গেল। দু হাতে হৃদের দুগাল আঁকড়ে এলোমেলো ঠোঁট হৃদের মুখে ছুঁয়ে উঠল হৃদের মাথায়।
অ্যাক্সিডেন্টের জায়গায় মায়া পরপর ঠোঁট বুলিয়ে ডুকরে কেঁদে উঠল, দু হাতে হৃদের গলা জড়িয়ে। হৃদের গলায় মুখ ডুবিয়ে কেঁদে উঠে বলল, আপনাকে ছাড়া আমি বাঁচব না নেতা সাহেব, সত্যি বাঁচব না। আপনার সঙ্গে দুঃখের জীবন কাটাতে রাজি, কিন্তু আপনাকে হারিয়ে সুখী হতে রাজি নই। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর 12টা পেরিয়ে 1টার ঘর। তপ্ত রোদে খা খা করছে ধরণী। মায়ের ওড়নার আঁচলে গলার ঘামটুকু মুছে নিয়ে আকাশের দিকে তাকালো। অতিষ্ঠ গরমে শরীর জ্বালা করছে। এই অসময়ে রিস্কায় আসায় এদিক সেদিক তাকালো মায়া। গায়ের সাদামাটা একটা 3 পিস জড়ানো, মুখে ওয়ান টাইম মাস্ক, হাতের পার্সে কিছু টাকা আর হৃদের ফোন। মায়া লম্বা ঘোমটাটা টেনে যতটা নিজেকে আড়াল করা যায় ততটাই করলো। এই অসময়ে হৃদের অনুপস্থিতিতে মায়ের রাস্তায় বের হওয়ার কারণ দুটো। প্রথমত, মুরাদপুরে মায়াদের আগের বাসায় যাবে আরিফের সঙ্গে দেখা করতে। দ্বিতীয়ত, রাফা মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছে কোনো একটা কারণে। মায়া জানে কারণটা কি হতে পারে, সেজন্য মায়া নিজেও চাচ্ছে রাফার সঙ্গে কথা বলতে। মায়া রাফাকে আরিফের বাসায় আসতে বলে সে অনেকটা সময় নিয়ে দাঁড়িয়ে থাকার পর অবশেষে রিস্কার দেখা পেল। তপ্ত রোদে রিস্কা চড়ে বসতে মায়ের আশেপাশে বেশ পরিচিত ছেলেপেলেদের দেখা পেল। এরা হৃদের লোক, সেটা মায়া জানে। মায়ের শ্বশুরের নির্বাচনের জন্য রাস্তায় ব্যানার পোস্টার লাগাচ্ছে ছেলেপেলেগুলো দলবদ্ধ হয়ে। সেজন্য মায়ের রিস্কার হুড তুলে নিজেকে আড়াল করলো। গায়ের ওড়নাটা পেঁচিয়ে যতটুকু নিজেকে আড়াল করা যায় ততটুকুই করলো। হৃদের অনুপস্থিতিতে মায়া খানবাড়ি থেকে বেরিয়েছে সেটা কেউ জানে না। জানলে অবশ্য মায়াকে বের হতে দিত না কেউ, কারণ হৃদের কঠোর নিষেধ আছে মায়ের বাইরে বের হওয়া নিয়ে। কিন্তু মায়া নিজের ব্যক্তিগত কাজের জন্য কাউকে না জানিয়ে খানবাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছে। তবে খানবাড়ির সদস্যরা মায়াকে বের হতে না দেখলেও খানবাড়ির সার্ভেন্টরা ঠিকই দেখেছে মায়াকে বের হতে। তাছাড়া খান পরিবারের সদস্যরা বাড়িতে কেউ উপস্থিত ছিল না মায়ের বেরিয়ে আসার সময়। হৃদ বাদে বাড়ির সকল ছেলেরাই নিহাল খানের নির্বাচনের কাজে বাইরে ছিল। হেনা খান নিজের ঘরে ছিল বলে মায়া বাড়ি থেকে চুপিসারে বেরিয়ে এসেছে। মায়ের ধারণা বিকেলের আগে সে খানবাড়িতে ফিরে যাবে। যেহেতু হৃদ বাসায় নেই, সেহেতু খানবাড়ির অন্য সদস্যরা মায়ের বাড়ি থেকে বের হওয়া নিয়ে ঝামেলা করবে না। মায়ের মনস্তান্ত্রিক ভাবনার মাঝে হঠাৎ করে মায়ের হাত বেগে থাকা হৃদের ফোনটি বেজে উঠল। মায়ের চমকে ওঠার মতন ব্যাগ হতে ফোনটি বের করতে স্ক্রিনে ভাসল রাফার নামটি। মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। হৃদের কল ভেবে সে ভয় পেয়েছিল। মায়া কলটি রিসিভ করে কানে তুলতেই শোনা গেল রাফার শব্দ। মায়া, কই তুই? উত্তরে মায়া বলল, এই তো রিস্কায় আছি। তুই কোথায়? কলেজে নাকি বাসায়? রাস্তায় আছি, কলেজ হতে বের হয়ে গেছি, ক্লাসে মন বসছে না তাই। মায়া রাফাকে আশ্বস্ত করে বলল, আচ্ছা ঠিক আছে, তুই আমাদের বাসায় আয়, তোর সাথে সেখানে দেখা হবে। কথাটা বলে মায়া কল কাটতে চাইলে রাফা তৎক্ষণাৎ ডাকলো মায়াকে। মায়া শুন। বল, শুনছি। রাফা রিনরিনে গলায় বলল, তুই কলেজের গেটের সামনে আসতে পারবি? আমি সেখানেই দাঁড়িয়ে আছি। রাফার কথায় মায়া কপাল কুঁচকালো। কলেজ গেটের সামনে যাওয়া মানে মায়া হৃদের লোকদের কাছে ধরা পড়ে যাওয়া। মায়া এমনি লুকিয়ে এসেছে ওই বাড়ির মানুষ থেকে। এখন যদি কোনোভাবে মায়ের খবরটা হৃদের কানে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। মায়া রাফার কথায় তৎক্ষণাৎ নিষেধ করে বলল, আমি ওইখানে যেতে পারবো না রাফা, সমস্যা হবে। তাছাড়া আমি আমার শ্বশুর বাড়িতে কাউকে বলে আসিনি, তোর সাথে দেখা করার জন্য লুকিয়ে এসেছি। এখন যদি কলেজের সামনে যাই তাহলে নিশ্চয়ই কারুর না কারুর চোখে পড়ে যাব। বিষয়টা ওনার কানে গেলে রেগে যাবেন উনি। তুই তো জানিস উনি কেমন মানুষ। মায়াকে শেষ করতে না দিয়ে রাফা অনুনয় স্বরে আকুতি করে বলল, প্লিজ মায়া, না করিস না, আমার বিষয়টা বোঝার চেষ্টা কর। আমি খুব বিপদে পড়ে তোকে এখানে ডাকছি, নয়তো ডাকতাম না। আমার তোকে অনেক কিছু বলার আছে, যেটা খানবাড়িতে কিংবা তোদের বাড়িতে বলার মতন পরিবেশ নেই। প্লিজ আয় না জানু, খুব আর্জেন্ট। রাফার আকুতি স্বরে মায়া নিষেধ করতে পারল না। মায়ের বিপদে যখন কেউ ছিল না তখন এই রাফা ছিল। আজ রাফার বিপদে মায়া না থাকলে বেশ স্বার্থপর দেখাবে মায়াকে। তাছাড়া মায়া কখনো নিজের আপনজনদের হাত ছেড়ে দেয় না।
এবার যত বিপদে আসুক না কেন। মায়া দীর্ঘশ্বাস ফেলে বলল, অপেক্ষা কর, একটু সময় লাগবে আমার আসতে, রিস্কায় আছি। আচ্ছা আয়। মায়া কল কেটে হাতের ফোনটার দিকে তাকালো। হৃদ বাড়িতে নেই। গত দুদিন আগে ওই রাতে ঢাকায় গিয়েছিল হৃদ নিজের কোম্পানির তাগিদে। সঙ্গে অবশ্য আসিফও গিয়েছিল, তবে মায়াকে সঙ্গে নেয়নি। চট্টগ্রামে রেখে গিয়েছে খানবাড়িতে। কথা ছিল হৃদ নিজের কাজ শেষ করে একদিন পর চট্টগ্রামে ফিরে আসবে, অথচ হৃদের ব্যস্ততায় গোটা দুদিন পার হতে চলল। হৃদ চট্টগ্রামে ফিরতে পারছে না। একদিকে নিহাল খানের নির্বাচন, অপরদিকে নিজের কোম্পানি নিয়ে বিশাল ব্যস্ততায় দিন যাচ্ছে হৃদের। তাই এ সময়ে হৃদকে খুঁজে পাওয়া মুশকিল। মায়ের সাথে হৃদের কথা হয়েছিল আরও একদিন আগে, তাও 5 মিনিটের জন্য। হৃদ জানিয়েছিল আজ চট্টগ্রামে ফিরবে। মায়ের ধারণা হৃদ হয়তো রাতের মাঝে চট্টগ্রামে ফিরতে পারে। সেজন্য মায়ের হৃদের চট্টগ্রামে ফেরার আগে একবার রাফার সাথে দেখা করার মনস্থির করলো। এবার হৃদের অগোচরে আল্লাহ আল্লাহ করে মায়ের আফার সাথে দেখা করে খানবাড়িতে ফিরতে পারলেই হলো। এরপর আর কখনোই হৃদকে না জানিয়ে কোথাও যাবে না মায়া। এটাই শেষ। মায়া নিজেকে আড়াল করতে গায়ের ওড়নাটা ভালোভাবে পেঁচালো। নিজেদের বাড়িতে না গিয়ে সময় নিয়ে কলেজ গেটের সম্মুখে পৌঁছাতে মায়ের রিক্সা থেকে নামলো। ভাড়া মিটিয়ে ভয়ার্ত চোখে এদিক সেদিক তাকাতে বেশ কিছু পরিচিত মুখ দেখলো আশেপাশে। ধরা পড়ে যাওয়ার ভয়ে মায়া বারবার গায়ের ওড়না টানলো। আজ কতদিন পর মায়া আবার নিজের কলেজ গেটে পা রেখেছে। এই কলেজ জুড়ে রয়েছে মায়ের অসংখ্য স্মৃতি। মায়া দীর্ঘশ্বাস ফেলে রাফার খুঁজে সামনে এগোতেই চাইলে কেউ ঝড়ের গতিতে মায়াকে জাপটে জড়িয়ে ধরলো। ভয়ার্ত মায়া নিজের তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যেতে রাফা ফুপানো শব্দ এলো মায়ের কানে। রাফা বলল, আই মিস ইউ জানু, অনেক মিস করেছি তোকে। মায়ের 2 হাতে রাফাকে জড়িয়ে ধরতে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখল রাস্তায় বেশ কিছু মানুষের দৃষ্টির কেন্দ্রবিন্দু ওরা দুজন। মায়া পরিচিত মানুষদের দৃষ্টিতে পড়তে চায় না বলে রাফার পিঠে হাত বুলিয়ে আশ্বস্ত করে বলল, রাফা, মানুষ আমাদের দেখছে, ছাড় আমাকে। পরিচিত কারোর চোখে আমি ধরা পড়ে গেলে সমস্যা হবে, চল অন্য কোথাও বসি আমরা। মায়ের কথায় রাফা তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে আশেপাশে তাকালো। 2 বান্ধবীর ভালোবাসা বেশ মানুষের দৃষ্টি কেড়েছে। রাফা নিজের চোখ মুছে মায়ের হাত চেপে রাস্তার অপর পাশে যেতে যেতে বলল, আমাকে ভুল বুঝিস না মায়া, আমি নিরুপায় হয়ে তোকে আজ এখানে আনতে বাধ্য হয়েছি। তবে বিশ্বাস রাখ, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু সত্যের মোকাবেলা আমি একা করতে পারছিলাম না বলে তোকে ডাকলাম। আমার তোর সাহায্যের খুব প্রয়োজন। রাফার কথার মানে মায়া তৎক্ষণাৎ বুঝলো না। কিসের সত্য আর কিসের ক্ষতি করবে রাফা মায়ার? মায়া অবুঝ গলায় শুধালো রাফাকে, বলল, কিসের সত্য, কিসের ক্ষতি করার কথা বলছিস তুই আমাকে? কি হয়েছে তোর? আমার কি সাহায্য লাগবে? রাফা মায়াকে নিয়ে রাস্তা পার হয়ে কয়েক কদম হেঁটে সামনে এগোলো। কলেজ রোডের পাশে একটা রেস্টুরেন্টের সম্মুখে দাঁড়ালো। মায়া তখনও রাফার দিকে কৌতূহল চোখে তাকিয়ে উত্তরের আশায়। রাফা রেস্টুরেন্টের ভিতরের দিকে তাকিয়ে মায়ের হাতটা শক্ত করে চেপে পরপর 2টো বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে প্রস্তুত করলো। মায়াকে নিয়ে রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করতে করতে বলল, নাদিম ভাই এসেছেন। মায়া তখনও রাফার কথাটা চট করে বুঝতে পারল না, বরং রাফার সাথে পা মিলিয়ে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতে করতে আগের মতোই কৌতূহল নিয়ে জানতে চাইল, কোন নাদিম ভাই, কার কথা বলছিস তুই? মায়ের ধারণাতে ছিল না চেয়ারম্যান সাহেবের ছেলে নাদিম মায়ের সঙ্গে দেখা করতে চট্টগ্রামে চলে আসবে, তাও আবার রাফা নাদিমকে মায়া অবধি নিয়ে আসবে। রাফার কাজটা মায়ের কাছে অবিশ্বাস্য হলো, এটাই সত্য ছিল। রাফা মায়াকে বিশ্বাস দিয়ে একই গলায় বলল, আশুগঞ্জের নাদিম ভাই, যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল, সেই নাদিম ভাই চট্টগ্রামে এসেছেন তোর সাথে দেখা করতে। রাফার কথায় মায়ের আকাশ সমান চমকালো, ভরকালো। উত্তেজিত হয়ে অবিশ্বাস্য গলায় বলল, কি? মায়ের অবিশ্বাস্য চিৎকারে রাফা তৎক্ষণাৎ মায়ের নিজের 2 হাত মুঠোয় চেপে বলল, প্লিজ জানো, হাইপার হোস না, খুব বিপদে পড়ে তোকে এখানে এনেছি। তুই শুধু একবার আমার সাথে থাক, বাকিটা তুই নিজে বুঝতে পারবি কেন তোকে এখানে ডেকেছি। মায়া উত্তেজিত গলায় তৎক্ষণাৎ নাকচ করে বলল, অসম্ভব, আমি এই মুহূর্তে এখানে থাকলে কি হতে পারে সেটা তুই জানিস রাফা?
উনি আমাকে, তোকে, নাদিম ভাইকে কাউকে ছাড়বে না, জানে মেরে ফেলবে সবাইকে। তাছাড়া তুই জানিস নাদিম ভাইয়ের চট্টগ্রামে আসা আর আমার মুখোমুখি হওয়া মানে কি হতে পারে। তুই জেনে শুনে আমার সাথে বেইমানি করলি রাফা। আমি তোকে বিশ্বাস করেছিলাম, এমনটা না করলেও পারতি। মায়া চলে যেতে চাইলে রাফা দুহাতে মায়াকে টেনে বাধা দিয়ে উত্তেজিত গলায় বলল, আমার কথাটা শুন মায়া প্লিজ। আমি তোকে মিথ্যা বলতে চাইনি, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি তোর কোনো কথা শুনবো না। আমাকে ছাড় রাফা। আমার এখানে থাকা মানে সকলের জন্য বিপদ। উনি আমাকে জানে মেরে ফেলবে রাফা। প্লিজ আমাকে ছাড়, যেতে দে। রাফা যখন কোনোভাবে মায়াকে আটকাতে পারছিল না, তখন হুট করে বলে উঠল রাফা, আমি নাদিম ভাইকে পছন্দ করি মায়া, প্লিজ আমাকে হেল্প কর। রাফার কথায় মায়া থমকে দাঁড়ানোর মতো ধাক্কা খেল। জুরুজুরি থামিয়ে শক খাওয়ার মতন করে বলল, তুই তো আসিফ ভাইকে পছন্দ করতি রাফা, তাই না? রাফা তৎক্ষণাৎ অসম্মতি জানিয়ে বলল, না। রাফার কথায় মায়ের ভিতরকার অস্থিরতা বাড়ল। মায়া ফের বলল, না মানে? আসিফ ভাই যে তোকে পছন্দ করে সেটার কি হবে? মায়ের কথায় রাফার ভীষণ কান্না পেল। সে নিজের কান্না আটকাতে চেয়ে রাফা কান্না ভেজা গলায় বলল, আমি মেরিট মায়া। রাফার কথায় মুহূর্তে যেন মায়ের মাথা চক্কর দিয়ে উঠল। রাফা মেরিট মানে? রাফা বিয়ে করে নিল, অথচ মায়া জানে না? আল্লাহ, কখন করলো রাফা এই বিয়ে? রাফা যে বিয়ে করলো সেটা কি আসিফ ভাই জানে, নাকি আসিফ ভাইয়ের সাথেই রাফার বিয়ে হয়েছে? রাফার যদি আসিফ ভাইয়ের সাথে বিয়ে হতো, তাহলে রাফা কেন নাদিম ভাইকে পছন্দ করতে যাবে? তাছাড়া নাদিম ভাই কি রাফাকে পছন্দ করে নাকি? একতরফা শুধু রাফাই পছন্দ করে নাদিম ভাইকে। মায়া নিজের চিন্তা ভাবনা সে নিজে গোলক ধাঁধায় পড়ে গেল। অস্থির উত্তেজিত গলায় মায়া রাফাকে শুধালো, মেরিট মানে? কাকে বিয়ে করেছিস তুই? তোর জামাইকে? মায়ের কথায় রাফা তৎক্ষণাৎ উত্তর করতে পারল না, শুধু মায়ার চোখের দিকে তাকিয়ে নীরবে নিজের চোখের পানি ফেলল। রাফা বাঁধ ভাঙ্গা কান্নায় মায়ের সর্বাঙ্গ কেঁপে উঠল অজানা ভয়ে। শুকনো ঢুক গিলে মায়া ভয়ার্ত মুখে বলল, রাফা, তুই আমাকে অন্তত এটা বলিস না যে তুই নাদিম ভাইকে বিয়ে করেছিস, তাহলে আমার হার্ট অ্যাটাক কনফার্ম। রাফা তখনও চুপ। মায়া রাফার নীরবতাকে সম্মতি ধরে নিয়ে আতঙ্কে মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ গো, শেষ। রাফা, তোর পরিবার জানে তুই যে মেরিট, নাদিম ভাইকে বিয়ে করেছিস সেটা? রাফা মাথা নেড়ে অসম্মতি জানালো, যার অর্থ ওর পরিবার জানে না এই বিয়ে সম্পর্কে। মায়া অস্থির উত্তেজিত গলায় আবারও প্রশ্ন করে বলল, আর আসিফ ভাই, উনি জানে তোর যে বিয়ে হয়েছে সেটা? রাফা তাতেও অসম্মতি জানালো, আসিফ জানে না বলে। মায়া উত্তেজিত ভঙ্গিতে আরও কিছু বলার আগেই এক পুরুষালী কণ্ঠ ভেসে এলো মায়ের কানে, কেমন আছো মায়া? মায়া চমকে উঠে পাশে তাকাতে দেখতে পেল মায়াদের সাথে খানিকটা দূরে নাদিমকে দাঁড়িয়ে থাকতে। নাদিমকে দেখে মায়ের গলা শুকিয়ে এলো হৃদের ভয়ে। যদি হৃদ জানে মায়া নাদিমের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে পালিয়ে এসেছে, তাহলে আজ মায়ের শেষ রক্ষা হবে না। মায়ের মনে হলো সে মস্ত বড় ভুল করেছে এখানে এসে। মায়ের উচিত হয়নি কাউকে না জানিয়ে এখানে আসাটা, বিশেষ করে হৃদকে। মায়ের নাদিমের কথা উত্তর না দিয়ে বরং নিজেই প্রশ্ন করে বলল, আপনি এখানে কেন এসেছেন ভাইয়া? মায়ের কথার তৎক্ষণাৎ উত্তর করল না নাদিম, বেশ শান্ত কণ্ঠে বলল, তোমার সাথে দেখা করতে। নাদিমের কথায় মায়া শক্ত গলায় বলল, আপনি ভুল করছেন ভাইয়া, আপনার এখানে আসা উচিত হয়নি, বিশেষ করে আমার মুখোমুখি হওয়াটা ঠিক হয়নি। আমার স্বামী জানতে। মায়ের কথা শেষ করতে না দিয়ে মাঝে নাদিম বলে উঠল, তোমার সাথে বিয়ে তো আমারও হয়েছিল মায়া, সেক্ষেত্রে আমিও তোমার। নাদিমকে বলতে না দিয়ে মায়া বেশ শক্ত গলায় শুধালো, আমার আপনার সাথে কোনো বিয়ে টিয়ে হয়নি। সেদিন আমি কবুল বলিনি। আমি শুরু থেকে হৃদ খানের বউ ছিলাম, আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো, অন্তত যতদিন বেঁচে আছি ততদিন। মায়ের শক্ত চোয়াল, মাস্কের উপর ভাসা দুটো চোখে নিদারুণ নিষ্ঠুর তেজ। নাদিম মায়ের কথায় ধাতস্থ হলো, দৃষ্টি নমনীয় হয়ে এলো মায়ের রাগে চোখের দিকে তাকিয়ে। নাদিম এই প্রথম মায়াকে কোনো কিছুতে রাগান্বিত হতে দেখেছে, নয়তো নাদিমের চেনা সে অল্প বয়সী মায়া থেকে তরুণী হওয়া মায়াকে সে কখনো রাগ ক্ষোভ প্রকাশ করতে দেখেনি। সবসময় মায়া ছিল প্রাণচঞ্চল আর উজ্জীবিত। নাদিম আজ থেকে নয়, সেই স্কুল জীবন থেকে মায়াকে একতরফা ভালোবেসে এসেছে।
এতকাল সে অপেক্ষায় ছিল মায়ের বড় হওয়ার, কিন্তু নাদিমের ধারণাতে ছিল না ওর ভালোবাসার মানুষ বড় হতে হতে অন্য কারোর ঘরে ঘরওয়ালি হয়ে যাবে। নাদিম যদি আগে বুঝতো তাকে তার ভালোবাসার মানুষ হারাতে হবে, তাহলে সে কখনো মায়ের অপেক্ষায় নয়, বরং বাল্যবিবাহ করত মায়াকে। তীব্র বুকদহনে চোখ ভিজে উঠল নাদিমের। মনের ভিতরকার অদৃশ্য কষ্টগুলো গলা চেপে ধরল যাতনায়। ছেলে মানুষের নাকি কাঁদতে নেই মানুষ বলে, ছেলেদের কাঁদলে নাকি শোভা পায় না, অথচ হাসি কান্না ব্যথা ছেলে মেয়ে উভয় এর সমান ফিল হয়। তাহলে এই সমাজ কেন বলে ছেলেদের কাঁদতে নেই? নাদিম বিষ পান করার মতন নিজের কষ্টগুলো গিলে ফেলল। নিজেকে সংযম করে নমনীয় দৃষ্টিতে মায়ের দিকে তাকাতে চোখে পড়ল মায়ের দুহাতে সোনার দুটো বালার দিকে। বিবাহিত মেয়েরা এসব সোনার চুড়ি পরে স্বামীর মঙ্গলের জন্য। এই কথার কতটুকু সত্যতা আছে সেটা জানা নেই নাদিমের, তবে মায়ের হাতে সোনার বালা, আঙ্গুলের মাঝে ডায়মন্ডের রিং দেখে নাদিমের মায়ের মাথা থেকে পা পর্যন্ত এক পলক দৃষ্টি বুলালো। মায়ের ফর্সা পায়ে চকচকে দুটো নূপুরও দেখল সোনার। স্বামীর ঘরে বউদের এভাবেই সাজিয়ে রাখে। নাদিমও রাখত যদি মায়া তার বউ হতো, কিন্তু নাদিমের আফসোস হয়তো সারা জীবনের। সে প্রিয় মানুষকে এতকাল চোখে চোখে রেখে তিলে তিলে বড় করেও অবশেষে হারিয়ে ফেলল। নাদিমের এই ব্যর্থতা কাকে শোনাবে, কে বুঝবে তাকে? নাদিম হাহাকার বুকে মায়াকে বোঝাতে চেয়ে বলল, তুমি অস্বীকার করলে কোনো কিছু মিথ্যে হয়ে যাবে না মায়া। তোমার কবুল বলাতে বিয়ে সম্পূর্ণ হয়েছিল আমাদের। তাছাড়া আমাদের বিয়েতে শুধু তুমি আর আমি একা ছিলাম না, বরং আমাদের দুই পরিবারের সম্মতিতে এই বিয়ে হয়ে। নাদিমের কথা শেষ করার আগে মায়া পুনরায় তপ্ত আক্রোশ মেজাজে দেখিয়ে বলল, আপনি কি পাগল? বললাম না আমি আপনাকে বিয়ে করিনি, তারপরও কেন বারবার একই কথা বলছেন? আমি একজন বিবাহিত মেয়ে, আমার স্বামী জীবিত আছে। আল্লাহ না করুক যদি আমি বিধবা হতাম, তারপরও আপনাকে বিয়ে করতাম না, বরং আমি বিধবা হয়ে আমার স্বামীর অপেক্ষা করতাম। ইহকালে না হোক পরকালে তাকে আল্লাহর কাছে থেকে চেয়ে নিতাম। আমার স্বামী আমার, তার অংশীদার। আপনাকে কেন এই জীবনে অন্য কোনো পুরুষকে বানাতাম না? তারপরও আপনার সুবিধার জন্য বলে রাখি, সেদিন আমি নই, আমার বান্ধবী রাফা আপনাকে কবুল বলেছিল। যদি আপনার মতে এই বিয়ে হয়ে থাকে তাহলে রাফার সাথে হয়েছে, আপনার আমার সাথে নয়। বুঝেছেন আপনি? রাফার আত্মবিশ্বাস, স্বামীর প্রতি অসীম ভালোবাসার প্রখরতা দেখে নাদিমের মন অসংখ্য টুকরোয় খণ্ডিত হলো। আজ মায়ের এত ভালোবাসা নাদিমের জন্য হতে পারত। মায়ের বিশ্বাস ভরসা সবকিছু নাদিমের জন্য হতো, যদি নাদিম আরও আগে মায়াকে নিজের করে নিত, অপেক্ষায় না থাকতো। নাদিমের মায়াকে হারানোর আফসোস ইহকালে আর যাওয়ার নয়। তারপরও নাদিম মায়াকে শুধিয়ে রাফা সম্পর্কে জানতে চাইল। রাফাকে? কার কথা বলছো তুমি? নাদিমের কথায় মায়া বিরক্ত চোখে পাশে তাকালো নত মস্তিষ্কের রাফার দিকে। নাদিমের রাফার নাম মনে নেই। বিষয়টা রাফার কান পর্যন্ত যেতেই সে নীরবে অশ্রু ঝরালো। রাফা নত মস্তিষ্কে নিজের কান্না আটকাতে চাইলে মায়া রাফাকে কটাক্ষ করে বলল, তুই যারে স্বামী মানিস সে তোর নাম জানে না। এই লোককে ভালোবেসে তুই আমার সাথে বেইমান। মায়ের কথা শেষ করার আগে মাঝে ফোরন কাটলো নাদিম। খানিকটা উত্তেজিত গলায় শুধালো, স্বামী? কিসের স্বামী? কার কথা বলছো তুমি মায়া? মায়া রাফাকে দেখিয়ে নাদিমকে বলল, আমার জায়গায় ও আপনাকে কবুল বলেছিল সেদিন। প্রশ্ন যদি আপনার করতেই হয় তাহলে ওকে করুন। ওর নাম রাফা, আমার বান্ধবী। আপনার বিয়েতে কবুল বলা নারী রাফা। মায়ের কথায় বেশ চমকালো নাদিম। অবিশ্বাস্য চোখে তাকালো নত মস্তিষ্কের রাফার দিকে। চট্টগ্রামে মায়ের সাথে দেখা করতে এসে নাদিম এমন সত্যের মুখোমুখি হবে সেটা জানা ছিল না ওর। মায়ের সঙ্গে নাদিমের দেখা করার পিছনে রাফার হাত ছিল। রাফার সাথে বিগত কয়েকদিন ধরে ফোনে কথা হচ্ছিল মায়াকে ঘিরে। নাদিম চাচ্ছিল মায়ের সাথে দেখা করতে, কিন্তু রিদ খানের জন্য সরাসরি মায়ের সাথে দেখা করার সুযোগ পাচ্ছিল না বলেই রাফার সাথে যোগাযোগ করছিল নাদিম। তবে এখানে নাদিম রাফাকে খুঁজে বের করেনি, বরং রাফা মায়া নাদিমের বিয়ের পর থেকে নাদিমের খোঁজ নিত প্রায়। এমনকি নাদিমকে রিদ খান
মারার পর প্রায় 20 দিন সে হসপিটালে ছিল। নাদিমের হসপিটালে থাকাকালীন সময় রাফাই গিয়েছিল নাদিমকে দেখতে হসপিটালে। সেদিনের পর থেকে রাফা প্রায় নাদিমকে কল দিয়ে বা মেসেজ করে খোঁজ খবর নিত। তবে নাদিমের জানা ছিল না রাফা নাদিমকে পছন্দ করে বা মায়ের জায়গায় কবুল বলা মেয়েটি রাফা ছিল। নাদিম খানিকটা অস্থির উত্তেজিত হলো মায়ের কথায়। অধৈর্যের ন্যায় মায়েকে শুধিয়ে উত্তেজনায় বলল, একজনের বিয়েতে অন্যজন কবুল বললে বিয়ে হয় কিভাবে মায়া? এটা পাপ। 3 শব্দে কবুল বললেই বিয়ে হয়ে যায় না। তাছাড়া বিয়ের খুতবা আমার আর তোমার নামে ছিল। মায়া, এখানে তৃতীয় ব্যক্তি কবুল বললেও সেই বিয়ে গ্রহণযোগ্য হবে না। এই বিয়ে সম্মতি না ধর্মে আছে আর না আইনে। বিয়ে শুধু কবুল বলা নয়, এখানে পাশাপাশি আরো অনেক কিছুই থাকে যার কিছুতে রাফার নাম উল্লেখ ছিল না। তাছাড়া কবুল যদি রাফা বলে থাকে তাহলে বিয়ের রেজিস্টার পেপারে কে সাইন করেছিল মায়া? রেজিস্টার পেপারে তো তোমার আমার ছিল। আমি এত কিছু জানি না, শুধু জানি আমি সেদিন কবুলও বলিনি, রেজিস্টার পেপারে সাইনও করিনি। তুমি না জানলে তো হবে না মায়া। আমার জীবন এলোমেলো করে দিয়ে এখন তুমি সব কিছু থেকে সহজে ছাড়া পেয়ে যাবে, তা তো হবে না। তোমার অসুস্থতার দোহাই দেওয়ায় আমি বিয়ে করতে বসেছিলাম সেদিন। আমার কাছে তুমি আর তোমার সুস্থতা কাম্য ছিল প্রথমে, কিন্তু এখন তুমি আমাকে নিঃশেষ করে স্বার্থপরের মতন পালিয়ে যাবে, সেটা তো আমি হতে দিব না। নাদিমের কথায় মায়ের রাগ বাড়ল। জেদি গলায় বলল, আপনার যা করার করুন, আমি গেলাম। নাদিম মায়াকে থামিয়ে বলল, মায়া প্লিজ বাড়াবাড়ি করো না, আমি তোমাকে যেতে দিব না। সব কিছু ঊর্ধ্বে আমি শুধু তোমাকে চাই মায়া, রাফাকে নয়। নাদিমের পরপর কথায় গা জ্বলে উঠল মায়ার। রাগে ক্ষোভে মায়া তৎক্ষণাৎ রাফার হাত চেপে ধরল চলে যাওয়ার জন্য। নাদিমের সম্মুখে থাকলে পরিস্থিতি বিগড়ে যাবে। তাছাড়া মায়া হৃদকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়েছে, সেজন্য মায়া ঝামেলা না বাড়িয়ে চুপচাপ রেস্টুরেন্ট থেকে বের হতে চাইল। কারণ নাদিম এই মুহূর্তে কোনো কিছু বোঝার পরিস্থিতিতে নেই। সে এক প্রকার জেদ ধরে বসে আছে মায়াকে চায় বলে। তাই এই মুহূর্তে কেউ নাদিমকে বোঝাতে চাইলেও সে বুঝবে না, কারণ এই মুহূর্তে নাদিম সত্যিটা মানতে যাচ্ছে না। হয়তো একদিন ঠিকই মেনে নিবে সত্যিটা। মায়ের রাফার হাত চেপে নাদিমকে এড়িয়ে যেতে চাইলে মায়ের পথ পুনরায় আটকে দাঁড়ালো নাদিম। মায়াকে বাধা দিয়ে বলল, কোথায় যাচ্ছ? মায়া শক্ত গলায় বলল, পথ ছাড়ুন ভাইয়া, আমার তোমার সাথে কথা শেষ হয়নি মায়া, আমার আপনার সাথে কোনো কথা নেই। নাদিম মায়াকে অনুনয় করে বলল, মায়া প্লিজ আমার কথা শুনো, একটু বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। নাদিমের অনুনয়ে মায়া রাফার দিকে এক পলক তাকিয়ে বিরক্তি গলায় বলল, আপনি পথ ছাড়বেন ভাইয়া? আমার আপনাকে অসহ্য লাগছে। আমি আপনার কোনো কথা শুনতে রাজি নই। আমার পথ ছাড়ুন প্লিজ, যেতে দিন আমাদের। নাদিমের কণ্ঠে অনুনয় পরিবর্তে জেদি সুরে বলল, তুমি কবুল না বললেও এই বিয়ে হবে মায়া। ইসলাম মেয়েদের নীরবতাকে সম্মতির লক্ষণ ধরে নেওয়া হয়। নাদিমের মন গড়া কথায় মায়ের রাগে কটমট করল। রাফার অশ্রুসিক্ত অপরাধী মুখটার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে মায়া কিছু বলবে তার আগে বিকট শব্দে ছিটকে দূরে সরে গেল মায়া আর রাফা। কারণ ততক্ষণে হৃদ দক্ষ হাতে নাদিমের ঘাড় চেপে থরাম শব্দে টেবিলের উপর ভারী মারতে আর্তনাতে চিৎকার করলো নাদিম। ফ্লোরে লুটিয়ে পড়ে। নাদিমের কপাল ফেটে রক্ত ঝরছে। আহাজারির চিৎকার করে উঠল রাফা। হৃদ রাগে রিরি করে গর্জে উঠে বলল, হারামির বাচ্চা, কলিজা বড় হয়ে গেছে তোর না? হৃদ খান থাকতে তার বউয়ের সাথে সংসার করার স্বপ্ন দেখিস? জানে মায়া নাই না, বারবার মরতে আমার বউয়ের পেছনে আসিস? হৃদের গর্জনে পাশ থেকে চেয়ার উঠালো নাদিমকে মারতে। ততক্ষণে রাফা চিৎকার করে লুটিয়ে বসলো নাদিমের মাথার কোলে চেপে। রাফার চিৎকারে বিস্ময় স্তব্ধতায় জমে গেল আসিফ। রাফা নাদিমকে নিয়ে প্রতিটা আর্তনাদের চিৎকার যেন আসিফের বুকে ব্যথার কারণ হলো। আসিফের জানাশোনা হিসেবে কোথায় যেন অমিল দেখা দিল। ভয়ার্ত মায়া দুহাতে মুখ চেপে কম্পিত শরীরে দাঁড়িয়ে সিটিয়ে। হৃদ রাফাকে উপেক্ষা করে হাতের চেয়ারটা উপর উঠিয়ে ফ্লোরে ফেলতে ফেলতে গর্জনের চিৎকারে বলল, হারামির বাচ্চারে, মানা করছিলাম আমার বউয়ের পেছনে আসতে, তারপরও আসলো। আসিফ, আমার বন্দুক দে।
হৃদের কথায় ভয়ার্ত মুখে তৎক্ষণাৎ চিৎকার করে উঠল রাফা। হৃদের কাছে আকুতি মিনতি করে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া প্লিজ নাদিমকে আর মারবেন না, উনি এমনিতে অনেক অসুস্থ। মায়ের সাথে বিয়ের ব্যাপারটা ক্লিয়ার হতে এসেছিল, এখানে আমার ভুল, আমি মায়াকে ডেকেছিলাম। প্লিজ ভাইয়া নাদিমকে আর আঘাত করবেন না, উনি সত্যি অসুস্থ, প্লিজ ভাইয়া। রাফার হু হু শব্দে কান্নায় আসিফের পাথরের ন্যায় জমে দাঁড়ালো। তার মনে হলো সে খুব পছন্দের কিছু হারিয়ে ফেলেছে হয়তো। নাদিমকে ঘিরে রাফার আহাজারি চিৎকার করছে। রাফা রক্তাক্ত নাদিমকে শুধু পছন্দ নয়, তার থেকেও গভীর কিছু ফিল করে। ক্ষিপ্ত হৃদ রাফাকে উপেক্ষা করে নাদিমের কাছে পৌঁছাতে চাইলে মায়া দৌড়ে আসে। রাফার কিছু হোক মায়া চায় না। মায়া খুব ভালোবাসার মানুষদের মধ্যে রাফা একজন। মায়া হৃদকে আটকানোর আগে আসিফ হৃদকে পিছন থেকে জাপটে জড়িয়ে ধরে বলল, ভাই প্লিজ শান্ত হন, আশেপাশে আমাদের লোক আছে। বড় স্যার এই রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আছেন, আপনি নিচতলায় ঝামেলা করলে বড় স্যারের নাম খারাপ হতে পারে। বিষয়টা বোঝার চেষ্টা করুন, প্লিজ শান্ত হন, সামনে নির্বাচন। আসিফের কথায় হৃদের রাগে দাঁতে দাঁত পিষল। দু হাতে মুষ্টিবদ্ধ করে কটমট করে আসিফের থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, ছাড় আমারে। আসিফ ছেড়ে দিতে হৃদ পাশের চেয়ারটা লাথি মারতে মারতে বলল, শালার জিন্দেগি, বিয়া কইরাও শান্তি নেই, সব হারামির বাচ্চারা মরার জন্য আমার বউয়ের পিছনেই আসে। কথাটা বলতে বলতে হৃদ পাশে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তেড়ে গেল। শক্ত হাতে মায়ের গাল চেপে রাগে দাঁতে দাঁত পিষে বলল, মানা করছিলাম না বাড়ি থেকে বের হতে, তারপরও কেন বের হলি? আমাকে মানুষ ময়না হয় না তোর, নাকি স্বামী থেকে নাগর বেশি প্রিয়? এই নাগরের জন্য বারবার আমার অবাধ্য হোস? এত ভালোবাসা তোর নাগরের জন্য? তাহলে আমার সাথে আছিস কেন? যা, চলে যা আমার জীবন থেকে। তোর মতো নারীর প্রয়োজন নাই আমার। রোজ একটা করে কাহিনী আর ভালো লাগছে না, না থাকবে বউ আর না থাকবে অশান্তি। যা বের হো আমার জীবন থেকে, বেয়াদব। কথাটা বলে হৃদ মায়াকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নিয়ে সে হিংস্রতায় রেস্টুরেন্টে ঢুকেছিল। ঠিক একই রাগের তোপে হনহনিয়ে বের হয়ে গেল। মায়া বিষণ্ণতায় দাঁড়িয়ে। ঠিক তার মিনিট যেতে না যেতে রেস্টুরেন্টের দোতলা থেকে দৌড়ে বেরিয়ে এলো রাদিফ। ভাঙচুর আর নাদিমের রক্তাক্ত অবস্থা দেখে হৃদের রাগের কারণটা বুঝলো রাদিফ মায়ের পাশাপাশি দাঁড়িয়ে সূক্ষ্ম নজরে সবকিছু অবলোকন করে দীর্ঘশ্বাস ফেলে আসিফকে বলল, আসিফ ভাই আপনি ছেলেটিকে হসপিটালে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন, আমি ভাবিকে বাড়িতে নিয়ে যাচ্ছি। আসিফ নিজের অসহনীয় ব্যথাগুলো বুকে চাপলো। রাফার কোলে হতে নাদিমকে উঠাতে গিয়ে দুহাত কাঁপলো আসিফের। অস্থির রাফা আসিফকে দেখল না, বরং সে বেহুশ নাদিমের জন্য কাঁদতে ব্যস্ত। আসিফ লুক লাগিয়ে নাদিমকে নিয়ে বেরিয়ে যেতে রাদিফ মায়াকে নিয়ে গাড়িতে বসলো। উদ্দেশ্য মায়াকে খানবাড়িতে নামিয়ে দিয়ে সে পুনরায় এই রেস্টুরেন্টে ফিরে আসবে, কারণ সকাল হতে তারা আজকের বৈঠকের জন্য দৌড়াদৌড়ি করছিল। হৃদ শেষ রাতের দিকে চট্টগ্রামে ফিরেছিল, তারপর থেকে হৃদও এখানেই ছিল। মায়া এখানে আসার খবরটি হৃদের ছেলেদের কেউ দিচ্ছিল। তখন আলোচনা ছেড়ে হৃদকে রাগান্বিত ভঙ্গিতে বেরিয়ে যেতে দেখে রাদীপ বুঝতে পেরেছিল হয়তো বড় কোনো ঝামেলা হয়েছে, কিন্তু রাদীপ নিজেও বুঝতে পারেনি মায়া নাদিম ছেলেটির সঙ্গে দেখা করতে খানবাড়ি থেকে দূরে এতটা পথ চলে আসবে। রাদীপ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে নত মস্তিষ্কের মায়ের দিকে এক পলক তাকিয়ে ড্রাইভিং করতে করতে বলল, এখানে কেন এসেছিলেন ভাবি? মা অপরাধের ন্যায় বলল, আমি আমাদের বাসায় যেতে চেয়েছিলাম আরিফ ভাইয়ের সঙ্গে দেখা করতে। মাঝে রাফা যে আমাকে এখানে নাদিম ভাইয়ের সঙ্গে দেখা করতে নিয়ে আসবে বুঝতে পারিনি। রাদিফ মায়ের কথায় বলল, হৃদ ভাই আপনাকে নিয়ে খুব সেন্সিটিভ ভাবি, আপনাকে ঘিরে হৃদ ভাইয়ের পাগলামি আমরা সবে দেখেছি, সেজন্য বলবো প্লিজ আপনি কোথাও যাওয়ার আগে অন্তত ভাইকে একটা নক করে যাবেন, কেমন? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে বলল, আচ্ছা। রাদিফ পুনরায় ড্রাইভিংয়ে মনোযোগী হলো। তখনই রাদিফের ফোনে কল আসলো সুফিয়া খানের। রাদিফ ড্রাইভিং অবস্থায় সুফিয়া খানের কল রিসিভ করলো না, বরং কলটি কেটে দিয়ে ছোট্ট মেসেজ পাঠালো সে ড্রাইভিং করছে, ফ্রি হয়ে কল দিবে। রাদিফের মেসেজ পেয়ে সুফিয়া খান আর কল না করায় মায়া সেদিকে তাকিয়ে রইল। হৃদের সঙ্গে ঘটে যাওয়া বিষয়গুলো এক মুহূর্তের জন্য ভুলে রাদিফের উদ্দেশ্যে বলল মায়া, ভাইয়া একটা প্রশ্ন করি আপনাকে? জি অবশ্যই।
মায়া খানিকটা সময় নিয়ে আমতা আমতা করে বলল, আমি আম্মুকে খানবাড়িতে ফিরাতে চাচ্ছিলাম। মায়ের কথাটা বেশ স্বাভাবিকভাবে নিয়ে রাদীপ বলল, সমস্যা নেই ভাবি, আপনি আনতে পারেন, এতে কেউ কিছু বলবে না আপনাকে, বরং সবাই খুশি হবে আপনার আম্মু আসলে। দরকার হলে আমি গাড়ি পাঠাবো আপনাদের বাড়িতে, আন্টিকে নিয়ে আসবে ড্রাইভার। রাদিফের কথা মায়া তৎক্ষণাৎ অসম্মতি জানিয়ে রাদিফকে শুধিয়ে বলল, আমি আমার আম্মুর কথা বলিনি ভাইয়া, আপনার আম্মুর কথা বলছিলাম। আপনারা সবাই এখানে একত্রে আছেন, অথচ আম্মু একা ঢাকা থাকেন, আম্মুর সাথে কেউ নেই থাকার মতন। সেজন্য ভাবছিলাম আম্মুকে আমাদের সাথে খানবাড়িতে নিয়ে আসতে। তাছাড়া আব্বুও তো একা থাকেন, দুজনকে একত্রে করলে। মায়ের কথাগুলো বলতে বলতে থেমে যায় সংকোচে। রাদীপ মায়ের কথায় তেমন প্রতিক্রিয়া দেখালো না, বরং রাদীপ বেশ ভাবলেশীন ভাবে বলল, আমার আম্মু আব্বু এক হবে না ভাবি, আব্বুর কথা বলতে পারি না, তবে আমার আম্মু বেশ জেদি মানুষ, হৃদ ভাইয়ের মতন, কখনো কারোর কথা শুনে নিজেদের ডিসিশন চেঞ্জ করে না। আমি ছোটবেলায় অনেক চেয়েছিলাম আম্মু আব্বুকে একত্রে করতে, কিন্তু দুজনের কেউ রাজি হয়নি। এজন্য প্রথম প্রথম অনেক কান্নাকাটি করতাম, কিন্তু বড় হতে হতে সবকিছু মানিয়ে নিয়েছি। আপনি হয়তো আমার মতো একদিন সবকিছু মানিয়ে নেবেন, একটু ধৈর্য ধরুন। রাদিফের কথায় মায়ের বেশ খারাপ লাগলো, তবে কোথায় যেন একটা ভরসা পেল রাদিফের কথায়। মায়া বেশ স্বতঃস্ফূর্ততায় বলল, তখন আপনি একা ছিলেন ভাইয়া, আজ আমি আপনার সাথে আছি। প্লিজ ভাইয়া চলুন না, শেষ একটাবার চেষ্টা করি আম্মু আব্বুকে একত্রে করার। প্লিজ ভাইয়া না করবেন না, কারণ আমি আম্মুকে খুব কাছ থেকে দেখেছি, ওনার শক্ত খেলসের ভিতরে নরম একটা মন আছে। এতকাল আপনারা সবাই আম্মুকে বলেছেন আব্বুর সাথে একত্রে থাকতে, কিন্তু আব্বু কখনো আম্মুকে এটা বলেনি ওনার কাছে ফিরে আসতে। এজন্য হয়নি আম্মুর ফেরা, হয়নি। তবে আমার বিশ্বাস আব্বু বললে নিশ্চয়ই আম্মু ফিরে আসবেন খানবাড়িতে। আমরা কি পারি না ভাইয়া শেষ একটাবার আব্বুকে দিয়ে আম্মুকে খানবাড়িতে ফিরাতে? মায়ের কথাগুলো বেশ যুক্তিসঙ্গত মনে হলো রাদিফের। বেশ খানিকটা সময় নিয়ে ভাবলো মায়ের কথাগুলো। রাদিফের মনে যেন হঠাৎই মায়ের কথায় আশার আলো খুঁজে পেল। মায়ের কথাটা আসলেই সত্যি। সুফিয়া খানকে এতকাল পরিবারের মানুষ বলেছিল খানবাড়িতে ফিরতে, কিন্তু কখনো নিহাল খান বলেনি বা আনতেও যায়নি সুফিয়া খানকে। সেজন্য হয়তো সুফিয়া খানের রাগ দীর্ঘ 15 বছরও কাটেনি। রাদিফ চট করে মায়ের কথায় সম্মতি দিয়ে বেশ উৎফুল্লতা দেখিয়ে সঙ্গে সঙ্গে বলল, চলুন ভাবি, শেষে একটা চেষ্টা না হয় করেই ফেলি। তবে আব্বুকে কিভাবে রাজি করাবেন এসবের জন্য? মায়ের রাদিফের কথায় খানিকটা চিন্তিত স্বরে বলল, আপাতত জানি না ভাইয়া, তবে রাতের ভিতরে কোনো একটা প্ল্যান করে ফেলবো ইনশাল্লাহ। মায়ের কথায় রাদিফও তৎক্ষণাৎ বলল, ইনশাল্লাহ। খানবাড়িতে উল্লাসের আয়োজন চলছে মায়ের প্রেগনেন্সিকে ঘিরে। মায়ের প্রেগনেন্ট এই বিষয়টা সকলের মুখে মুখে ছড়িয়ে আছে খানবাড়িতে। হেনা খান আর আরাফ খানের খুশি দেখার মতন ছিল। হেনা খান তো খবরটা পেয়ে তিনি পুরো খানবাড়ির আত্মীয়দের মাঝে সুসংবাদ পাঠিয়ে দিলেন। আরাফ খান তো আরও এক ধাপ এগিয়ে, তিনি ইতিমধ্যে চট্টগ্রামের সকল মিষ্টির দোকান খালি করে সকলের মাঝে মিষ্টি বিতরণ করাও শেষ। নিহাল খানের দলের লোকেদের মাঝেও সেই মিষ্টি বিতরণ করা শেষ। মিষ্টির ভাগ অবশ্য ঋদু পেয়েছে। ডায়াবেটিসের সমস্যা হওয়ার পরও তাকে নিহাল খান খুশিতে দুবার মিষ্টি খাওয়ালেন। একের পর এক লোকজন এসে হৃদকে সুসংবাদ জানাচ্ছে বাবা হওয়ার, অথচ হৃদ তাতে হু হা কিছুই বলেনি। মূলত হৃদ কোনো প্রতিক্রিয়া দেখালো না এ বিষয়ে। বউ না ছুঁয়েও যদি সে বাবা হতে পারে, তাহলে সে সত্যিই বাবা হতে চলেছে। এমন অদৃশ্য সন্তানের খুশিতে একটা মিষ্টি নয়, বরং কয়েক প্যাকেট মিষ্টি খেলেও হৃদের ডায়াবেটিস পারবে না, আর না প্রেশার হাই হবে। এই তো দুপুরের দিকে বউয়ের সাথে রাগারাগি করে হৃদ রাদিফকে দিয়ে মায়াকে বাড়িতে পাঠালো, আর সন্ধ্যা হতে না হতেই তার কাছে মিষ্টি আসে সে বাবা হতে চলেছে। তার বউ কি পেঁচ লাগিয়েছে সেটা হৃদ জানে না, তবে হৃদ যে বাবা হতে চলেছে এটাই সত্যি। এমনিতে সে একজন বদনাম পুরুষ, বউয়ের জন্য না হয় আরেকটু বদনাম হলো। হৃদ কাজ শেষ করে ক্লান্তিতে ঘরে ফিরলেও প্রায় রাত 1টার পর। সঙ্গে রাদিফ আর নিহাল খানও ছিল। মধ্যরাত হওয়ায় বাড়িতে তেমন কেউ জেগেছিল না হেনা খান ছাড়া। আরাফ খান অনেকটা রাগ
রাত জেগে বসেছিল হৃদের আশায়, কিন্তু রাত বেশ হওয়ায় তিনি ঘুমিয়ে পড়েন একটা সময় পর। এতে হৃদ সে যাত্রায় বেঁচে যায় আরাফ খানের হাত থেকে, নয়তো মায়াকে ঘিরে 2-4টে খোঁচাখুচি তো করেই ফেলতো আরাফ খান হৃদকে। হেনা খান, হৃদ, রাদিফ, নিহাল তিনজনকে একত্রে বাসায় ফিরতে দেখে তিনি দৌড়ে ফ্রিজ হতে হৃদের জন্য তোলা মিষ্টি নিয়ে আসেন। একে একে সকলের মুখে অল্প মিষ্টি তুলে দিতে হৃদ সেই মিষ্টি আর মুখে তুলে না, বরং গম্ভীর হৃদ মুখটা আরো গম্ভীর করে হনহনিয়ে চলে গেল নিজের রুমের দিকে। হৃদকে বেশ কয়েকবার পিছন থেকে ডাকলেন হেনা খান। হৃদ হেনা খানের ডাকে উত্তর না করে নিজের অন্ধকার ঘরে ঢুকে আলো জ্বালালো। বিছানায় এলোমেলো মায়াকে শুয়ে থাকতে দেখে হৃদের গম্ভীরতা আরো বাড়ল। একে তো মায়া হৃদকে না জানিয়ে বাসা থেকে বের হয়েছে, দ্বিতীয়ত নাদিমের সঙ্গে দেখা করেছে, যে ছেলেকে ঘিরে হৃদ মায়ের সম্পর্ক ফাটল ধরতে বসেছিল, তৃতীয়ত হৃদ রেগে আছে সেটা জানার পরও মায়া কেন হৃদের অপেক্ষা না করে ঘুমিয়ে পড়ল। তাতে হৃদের ভেতরের রাগ বাড়ল। বউ হিসেবে হৃদ চায় মায়া হৃদের আশেপাশে থাকুক, হৃদের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করুক বাকি বউদের মতো, অথচ মায়া তার কিছুই করছে না। হৃদ ব্যস্ততায় মায়াকে সময় দিতে না পারলেও মায়া হৃদের অপেক্ষায় বসে থাকে না, হৃদকে সময় দেয় না। রাগান্বিত হৃদ গম্ভীর থেকে আরো গম্ভীর হলো, গোসল সেরে কিছু না খেয়ে শুয়ে পড়ল। অথচ হৃদের রাতের মেডিসিন ছিল। সারাদিনের ব্যস্ততায় হৃদ মাথার টনটন ব্যথা নিয়ে শুয়ে পড়লে তার খানিকটা সময় পরই মায়ের ঘুম ভাঙল হঠাৎই। আবছায়া অন্ধকারে হৃদের পিঠ মুড়িয়ে শুয়ে থাকতে দেখে মায়া উঠে বসলো। হৃদের অপেক্ষা করতে করতে কখন জানি চোখ লেগে গিয়েছিল ঘুমে মায়ার। হৃদকে পিঠ মুড়ে শুয়ে থাকতে দেখে মায়া এগিয়ে গেল হৃদের দিকে। হৃদের পিঠ হাত রেখে ডাকতে চাইলে হৃদের গায়ের গেঞ্জির স্যাঁতসেঁতে ভেজা পেল। হৃদ ভেজা জিনিস পরে থাকতে পারে না, অথচ আজ ভেজা শরীরে শুয়ে পড়েছে। বিষয়টা মায়ের ধারণাতে আসতেই বুঝতে পারল হৃদের অভিমানের কারণটা। মায়া হৃদের পিঠ ঘেঁষে বসে হৃদের মাথায় ভেজা চুলে হাত চালিয়ে খুবই ধীর গলায় ডাকলো হৃদকে। এই যে শুনছেন, ঘুমিয়ে গেছেন? এই যে। হৃদ উত্তর করল না, ঠায় সেভাবে জিদ ধরে শুয়ে থাকলো। মায়া পুনরায় একইভাবে ডাকলো হৃদকে। এই যে শুনছেন, উঠুন। ভেজা মাথায় কেন শুয়েছেন? আপনার না ভেজা মাথায় জ্বর আসে? উঠুন, মাথা মুছবেন। কথাটা বলতে বলতে হৃদকে অল্প ধাক্কা দিয়ে নড়াতে চাইল মায়া, কিন্তু হৃদ নড়ল না। মায়া বুঝতে পারল হৃদ সবেমাত্র গোসল করে শুয়েছিল, তাই হৃদ এত অল্প সময় ঘুমিয়ে যায়নি। অন্ধকারে মায়া বিছানার পাশ হতে নিজের ওড়না নিয়ে গায়ে জড়ালো। বিছানা হাত ধুতে নামতে নামতে দীর্ঘ কালো চুলগুলো হাতে পেঁচিয়ে হাত খোপা করতে করতে এগুলো সুইচ বোর্ডের দিকে। অন্ধকার রুমের আলো জ্বালিয়ে বিছানার দিকে পুনরায় এগিয়ে গেল। হৃদের সম্মুখে ফ্লোরে দাঁড়িয়ে দু হাতে হৃদের বাহু টেনে হৃদকে বসাতেই হৃদ রাগে মেজাজে দেখিয়ে বলল, কি সমস্যা? টানাটানি করছে কেন? কি চাই? মায়ের হৃদের রাগের পাত্তা না দিয়ে গায়ের ওড়নাটা চালালো হৃদের মাথায়। হৃদের ভেজা মাথা মুছতে মুছতে বলল, আপাতত আপনাকে চাই, আপনি হলে চলবে, হবে না আমার? হৃদ মায়ের হাতসহ ওড়নাটা মাথা থেকে সরিয়ে দিতে দিতে বলল, না, সামনে থেকে সরো, ঘুমাবো আমি। মায়া পুনরায় একইভাবে হৃদের মাথায় নিজের ওড়নাটা চেপে মুছতে মুছতে বলল, সরা যাবে না। এতক্ষণ আপনি বাহিরে ছিলেন, আমি কিছু বলেছি? এখন ঘরে এসেছেন মানে আমার কথা শুনতে হবে আপনার। হৃদ জেদি গলায় বলল, আমি কি বাধ্য তোমার কথা মানতে? মানবো না আমি, যাও সামনে থেকে। মায়া পুনরায় হৃদের কথায় উপেক্ষা করে বলল, রাতে কিছু খেয়েছেন নাকি এমনি শুয়ে পড়েছেন? নিশ্চুপ হৃদ মায়ের উত্তর করল না। হৃদের গম্ভীর নীরবতায় মায়া বুঝতে পারল হৃদ না খেয়ে শুয়ে পড়েছিল। মায়া হৃদের মাথা মুছে কাবাট হতে হৃদের জন্য একটা টি শার্ট বের করে আনলো। হৃদের হাতে দিতে দিতে বলল, আপনার গায়ের ভেজা টি শার্টটা চেঞ্জ করে এটা পরুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। কথাটা বলে মায়া হৃদের হাতে টি শার্ট তুলে দিতে দিতে হৃদ সেটি বিছানায় ফেলে দিল। মায়া চলে যেতে গিয়েও হৃদের কাণ্ডে ফিরে এলো। হৃদের কোমরের দুপাশে কাপড় চেপে মায়া টেনে খুলে হৃদের মাথা দিয়ে
মায়ার আনা হৃদের জন্য টি শার্টটি ভাঁজ খুলে হৃদেকে পরাতে গিয়ে মায়ার দৃষ্টি থামে হৃদের প্রশস্ত বাহুর দিকে তাকিয়ে। হৃদ সত্যি আগের থেকে অনেকটা প্রশস্ত হয়েছে। শরীর ফিকরে বেরিয়ে আসতে চাইছে হৃদের বাহুর মাংসপেশি। মায়ার ঘোর লাগা দৃষ্টি হৃদের প্রশস্ত শরীরে আটকে যেতে মার মনে হলো হৃদ আগের থেকে আরো সুদর্শন হয়েছে, খানিকটা মোটা হওয়ায়। মায়ার ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে হৃদের টি শার্ট পরালো। মায়ার কর্মকাণ্ডে হৃদের সাথেও মায়া বেশ কয়েকবার চোখাচোখি হলো। মায়ের চুরি করার পর ন্যায় চুরি ধরা পড়ার ন্যায় তৎক্ষণাৎ পালিয়ে গেল রুম হতে হৃদের জন্য খাবার আনার বাহানা বানিয়ে। মিনিট দশেকের মাথায় ফিরে এলো হৃদের জন্য ট্রেতে খাবার সাজিয়ে। হৃদের সম্মুখে খাবার ট্রে রেখে মায়া আবদার করে বলল, আমি আপনাকে খাইয়ে দেই। মায়ের কথা শুনে হৃদ মুখ হা করলো, যেন হৃদ এই অপেক্ষাতেই বসেছিল। হৃদকে হা করতে দেখে মায়া তৎক্ষণাৎ ট্রে হতে খাবারের প্লেট উঠালো। হৃদের বংশগত ডায়াবেটিসের সমস্যা থাকায় তাকে প্রায় রুটি খেতে দেখা যায়, তাই মায়া হৃদকে এক টুকরো রুটি ছিঁড়ে সিদ্ধ সবজির সঙ্গে হৃদের মুখে দিতে সেটি হৃদ মুখে নিয়ে চিবোতে লাগলো। মায়া বেশ সময় নিয়ে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে হৃদকে খাওয়ালো। খাবার শেষে হৃদের মেডিসিন বক্সটাও হৃদের হাতে তুলে দিতে হৃদ সেখান থেকে নিজের রেগুলার মেডিসিনগুলো প্যাকেট হতে ছাড়িয়ে হাতে নিল। মায়া হৃদের হাতে পানির গ্লাসটি এগিয়ে দিতে হৃদ সম্পূর্ণ পানিটি পান করে মায়ের হাতের খালি গ্লাস তুলে দিতে মায়া সেটি খাবার ট্রেতে পুনরায় রাখতে রাখতে বলল, দুপুরের জন্য সরি, আপনাকে না বলে ওইভাবে বের হওয়ার জন্য আবারও সরি। আসলে আমি একটু আমাদের বাসায় যেতে চেয়েছিলাম, রাফাকেও বলেছিলাম আমাদের বাসায় যেতে, কিন্তু রাফা আমাকে ওইভাবে রেস্টুরেন্টে নিয়ে যাবে সেটা ভাবেনি। প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আর আপনাকে না বলে কোথাও যাব না, প্রমিস। হৃদ মায়ের কথায় উত্তর না দিয়ে বরং পাল্টা প্রশ্ন করে বলল, তুমি প্রেগনেন্ট হলে কিভাবে? হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে মায়া খানিকটা ইতস্তত বোধ করে বলল, সবাই যেভাবে হয় সেভাবে হয়েছে। সবার মতো কি এমন করেছি যে তুমি প্রেগনেন্ট হলে? হৃদের কথায় মায়া হঠাৎ লজ্জায় পড়ে গেল। হৃদের প্রখর দৃষ্টি এড়াতে পিঠ মুড়ে দাঁড়াতে দাঁড়াতে মিনমিন গলায় বলল, এমনি এমনি হয়েছে আর কি। হৃদ মায়ের বাহু টেনে নিজের দিকে ফিরাতে ফিরাতে বলল, এমনি এমনি কিভাবে হয় সেটা বোঝাও আমাকে। আমি তো আজ পর্যন্ত শুনলাম না কেউ এমনি এমনি বাবা হতে। আমার কঠোর পরিশ্রম করার আগে ফল পেয়ে গেলাম, এমন চমৎকার কিভাবে হলো সেটার ব্যাখ্যা দাও। হৃদের কথায় মায়া হাঁসফাঁস করলো। কোনো কিছু উত্তর করতে না পেরে ততস্থ হয়ে আবার পিঠ মুড়ে দাঁড়ালো। হৃদ মায়াকে একইভাবে মায়ের বাহু টেনে নিজের মুখোমুখি দাঁড় করালো। সরাসরি মায়াকে প্রশ্ন করে বলল, কাহিনী কি? মিথ্যা ছড়াচ্ছ কেন? নত মস্তিষ্কের মায়া আরো নত হয়ে দাঁড়ালো। মিনমিন করে বলল, শুনলে আপনি আমাকে বকবেন। বকবো না, সত্যি বলুন। তোমার এত কাহিনী শুনেও যখন হজম করতে পেরেছি, তাহলে বাকিটা শুনেও হজম হবে। বকবো না, বলো। সত্যি তো? মায়া আর চোখে একবার হৃদের দিকে তাকালো। হৃদ মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকার মুহূর্তে চোখ মিলল দুজনের। মায়া ফের দৃষ্টি নত করে মিনমিন করে বলল, আম্মুকে আপনাদের বাড়িতে ফিরানোর জন্য মিথ্যা বলেছি আমি প্রেগনেন্ট। মায়ের কথায় হৃদ তৎক্ষণাৎ বিরক্তি প্রকাশ করলো। সে চিনে তার মাকে, এসব ফালতু কথাকে কখনোই তিনি বিশ্বাস করবে না, বরং চট করে বুঝে যাবেন কে ওনাকে মিথ্যা বলেছে আর কে ওনাকে সত্যি বলেছে। তাছাড়া মায়া প্রেগনেন্ট হলে তিনি এই বাড়িতে কখনোই আসবে না, বরং মায়াকে নিজের কাছে নিয়ে রাখবেন তিনি। হৃদের বোকার বউটা ঘিলুতে এই ছোট কথাটি ঢুকলো না। অযথা অকারণে হৃদের নাম বদনাম করলো চারপাশে, হইচই করে সবাইকে মিষ্টিমুখ পর্যন্ত করালো। হৃদ বিরক্তি গলায় বলল, তুমি আর কাহিনী খুঁজে পেলে না? খুঁজে খুঁজে তোমাকে এই ফালতু মিথ্যাটাই রটাতে হলো। তোমার এসব কথায় তোমার চতুর শাশুড়ি ফিরবে বলে মনে হয়? তুমি কতটুকু চেনো সুফিয়া খানকে? তোমার ধারণা আছে ওনার সম্পর্কে? খবর নিয়ে দেখো, তুমি যাকে মিথ্যা শোনাচ্ছ সে তোমার নারী ভুঁড়ি চেনা শেষ। তোমার এসব মিথ্যা কখনো কাজে দিবে না হৃদ।
তাছাড়া তুমি কেন, কেউ আম্মুকে ফিরাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আম্মু নিজ থেকে খানবাড়িতে ফিরতে চায় ততক্ষণ। তাই এসব কাহিনী করা বন্ধ করো, অযথা এসবে আমার নাম খারাপ হচ্ছে। হৃদের কথায় মায়ের মন খারাপ হলো, তারপরও আশা ছাড়লো না, বরং জেদি গলায় হৃদকে বলল, আম্মু ফিরবে, আমি ফিরাবো ওনাকে। হৃদ আগের ন্যায় বিরক্তি প্রকাশ করে বলল, ওকে, যা খুশি করো, যা খুশি তা করো গিয়ে, তবে আমাকে এসবে জড়াবে না। কোনো কিছু না করে বারবার বদনাম হতে ভালো লাগে না। হৃদের কথায় মায়া একই সুরে বলল, ওকে, আপনাকে টানবো না, তাহলে আপনি একটা বুদ্ধি দিন। হৃদ কাট কাট গলায় নাকুচ করে বলল, আমি পারবো না, প্লিজ নো। হৃদ না করাতে মায়া জেদি গলায় বলল, ঠিক আছে, আপনার বুদ্ধি দিতে হবে না, তবে আমিও বারবার টানবো আপনাকে। আমার যখন যা মনে হবে তাই করব, দেখবেন। মায়ের কথায় হৃদ ধমকে ধমকে বলল, হৃদ। হৃদের ধমকে মায়া তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, কি? ঝামেলা করবে না, ভালো লাগছে না এসব। হৃদের তপ্ত মেজাজে মায়া অনুনয় করেই বলল, একটা বুদ্ধি দিন না প্লিজ, আমি সত্যি আম্মুকে এ বাড়িতে ফিরাতে চাই, প্লিজ হেল্প করুন। হৃদ কিছুক্ষণ চুপ থেকে মায়ের আকুতি ভরা মুখটার দিকে তাকালো, গম্ভীর মুখে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আমাকে নয়, তোমার শ্বশুরকে ধরে টান দাও, দেখবে তোমার শাশুড়ি এমনিই চলে আসবে। হৃদের কথায় মায়া চমকে ওঠার মতন করে তাড়াহুড়ো করে বলল, আম্মু তো আব্বুর উপর রাগ করে আছেন, এখন আবার আব্বুর কথা বললে আম্মু আসবে? হৃদ মায়াকে কাছে টানতে টানতে বলল, যেখানে রাগ বেশি সেখানে ভালোবাসাও বেশি হয় জান। কান টানলে যেমন মাথা আসে, তেমনি শাশুড়িকে চাইলে শ্বশুরকে ধরে টান দাও, দেখবে কাজ হয়ে যাবে। হৃদের গভীর কথার মানে বুঝতে মায়ের বেশ সময় লাগলো। চিন্তিত মা তখন হৃদের কথায় হিসাব মেলাতে ব্যস্ত। তখন হৃদ মায়াকে নিজের কোলে বসাতে বসাতে দুহাতে মায়ের পেট জড়িয়ে খোলা কাঁধে শব্দ করে চুমু খেতে মায়ের মৃদু কেঁপে উঠল। কম্পিত হাতে মা হৃদকে বাধা দিয়ে বলল, আমি অসুস্থ। হৃদ পরপর মায়াকে একই জায়গায় শব্দ করে চুমু খেতে খেতে মুহাচ্ছন্ন গলায় বলল, ওকে। হৃদ মায়াকে অস্বস্তিতে ডুবিয়ে দু হাতের বাঁধন আরো শক্ত করলো। মায়ের কাঁধ হতে মুখ উঠিয়ে কানের লতিতে নাক চেপে হৃদ ফিস করে বলল, তুমি অসুস্থ, অথচ পুরো খানবাড়ি মিষ্টি খাচ্ছে আমি বাবা হচ্ছি বলে। বউ না ছুঁয়েও বাবা হওয়ার যে ব্যাপারটা, সেটা কাকে বোঝাই বউ? আমার কষ্ট কে বুঝবে জান? হৃদের কথায় মায়ের মনে অপরাধবোধ জাগ্রত হলো। শাশুড়িকে ফেরাতে গিয়ে মায়া নিজের স্বামীর মনে কষ্ট দিতে চায়নি। তাছাড়া ওদের বিয়ের অনেক দিন হলো, অনেক বড় ঝড়ঝাপটাও গেল, দুজনের মনোমালিন্যও দূর হলো। এবার হয়তো ওদের দুজনের সামনে চিন্তা ভাবনা করা উচিত। এত কিছু চিন্তা ভাবনা না করেই মায়া ভিতরকার অপরাধ বোধে মিনমিন করে বলল, সরি, আমি আসলে আপনাকে কষ্ট দিতে চাইনি কোনো কিছুতে। আমি সুস্থ হলে আপনাকে জানাবো। হৃদের মনে হলো সে মায়ের কথাগুলো ভুল শুনেছে। তার বউ তাকে সুস্থ হলে জানাবে মানে? মায়া কি চাচ্ছে, হৃদের কাছাকাছি আসতে? হৃদ মায়ের কথাটা শিওর হওয়ার জন্য পুনরায় প্রশ্ন করে বলল, কি জানাবো তুমি? সুস্থ হলে জানাবো। মায়ের কথায় হৃদ হঠাৎ শব্দ করে হেসে ফেলল। মায়াকে ছেড়ে হাসতে হাসতে বলল, আবার বলো, কি হলে জানাবা তুমি? হৃদের হাসিতে মায়া দ্বিধায় পড়ে গেল। মায়া কি এমন বলেছে? হৃদকে প্রথমে বিষয়টা বুঝতে না পেরে আবারও মিনমিন করে একই উত্তর দিয়ে বলল, সুস্থ হলে জানাবো আর কি। হৃদ যেন মায়ের কথায় মজা পেল। নিজের গম্ভীরতা ছেড়ে ঠোঁট প্রসারিত করে হেসে দুষ্টু স্বরে বলল, হৃদ, তুমি সুস্থ হলে আমাকে জানিয়ে কি করবা জান? মায়া হৃদের কথার তালে মিনমিন করে বলল, তখন আপনার কষ্ট করতে হবে না। হৃদ মায়ের কথার ইঙ্গিত বুঝেও না বোঝার মতন করে মজা নিল। কৌতুক করে দুষ্টু স্বরে বলল, তুমি আমার কি কষ্ট দূর করবা আগে সেটা শুনি। ওই যে, মিনমিন করে মায়ের কথাগুলো বলতে বলতে অস্বস্তিতে থেমে যায়। হৃদ একইভাবে বলল, ওই যে কি, কোন বিষয়ে কষ্ট করছি আমি বলো না। ওই আর কি। ওই আর কি? কি মানে? আপনি বললেন না তখন ওইটা। মানে কি বলেছি আমি? কি কষ্ট হচ্ছে আমার?
হৃদের পেঁচানো কথায় মায়া আমতা আমতা করে বলল, মানে মানে কি জান? হৃদের পরপর দুষ্টামিতে মায়ের বোধগম্য হলো যে হৃদ এতক্ষণ কোন বিষয়ে মায়াকে পেঁচাচ্ছিল। কথার মান পেচ বুঝতে পেরে মায়া লজ্জায় আড়ষ্ট হলো। ছি, এসব কি বিষয়ে ক- এসব বিষয়েও কেউ কথা বলে? মায়া হৃদের সম্মুখে থেকে চলে যেতে চেয়ে বলল, কিছু না, সরুন। মায়ের হৃদের সম্মুখে থেকে পালাতে চাইলে হৃদ তৎক্ষণাৎ মায়ের বাহু টেনে পুনরায় একইভাবে মায়াকে নিজের উরুতে বসাতে বসাতে হৃদ আগের ন্যায় মায়াকে জড়িয়ে ধরতে ধরতে বলল, তুমি আমার কি কষ্ট দূর করবে সেটার ব্যাখ্যা না দিলে আমি তোমাকে যেতে দেব না বউ। আগে ব্যাখ্যা দিবে, তারপর যাবে। তাছাড়া আমি কিন্তু জানি আমার বউ পেকে গেছে। পাকা বউয়ের একটু অ্যাডভান্টেজ নেওয়া যায়, তাই না? হৃদের কথায় মায়া লজ্জায় তৎক্ষণাৎ দুহাতে মুখ ঢাকতে ঢাকতে বলল, আমি কিছু জানি না। হৃদ দুষ্টু হেসে মায়ের দুহাত টেনে মুখ থেকে সরাতে সরাতে বলল, আপনি সব জানেন ম্যাডাম, জেনে বুঝে আমাকে পাগল বানাচ্ছেন। মায়া একইভাবে পুনরায় দুহাতে নিজের মুখ ঢাকতে ঢাকতে বলল, উফ, লজ্জা লাগছে আমার। হৃদ মায়ের সঙ্গে দুষ্টামিতে মেতে উঠে একইভাবে আবারও মায়ের হাত টেনে দুষ্টামি স্বরে মায়াকে কপি করে বলল, উফ, কেন লজ্জা লাগছে আপনার? মায়ের লজ্জা থেকে বাঁচতে তৎক্ষণাৎ দুহাতে হৃদকে জড়িয়ে ধরতে ধরতে বলল, জানতো